তড়িঘড়ি করে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল একীভূতকরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংকে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই ব্যাংকের কর্তারা। স্বেচ্ছায় দুই ব্যাংক একীভূতকরণ হচ্ছে বলে জানায় সোনালী ব্যাংক। আর বিডিবিএল বলছে এখন না গেলে জোর করে একীভূত করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক একীভূতকরণ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। ভেস্তে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রায় সবকটি উদ্যোগ। এরই মধ্যে ইউসিবির সাথে ন্যাশনালের আর সিটির সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের একীভূতকরণ যে হচ্ছে না তাও স্পষ্ট হয়েছে। সবাই যখন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে শুরু করেছে, মান বাঁচাতে তখন একরকম তড়িঘড়ি করেই সোনালীর সাথে বিডিবিএলের একীভূতকরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের এই উদ্যোগ। যথাসময় গভর্নর ও সোনালী ব্যাংকের কর্তারা উপস্থিত থাকলেও প্রায় ঘণ্টাখানেক দেরি করে বাংলাদেশ ব্যাংকে আসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএলের প্রতিনিধি দল। তবে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ডাকা হয়নি কাউকে। এই সমঝোতার পর কয়েক ধাপে পুরোপুরি সোনালী ব্যাংকে মিশে যেতে বিডিবিএলের সময় লাগবে অন্তত 2 বছর। পরে নিজেদের ইচ্ছায় একীভূতকরণের প্রক্রিয়া শুরুর দাবি করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকের কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে, অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম। এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। সবাই মিলেই আমরা অনেক বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। বিডিবিএল এর চেয়ারম্যান বলেন, শুধু খেলাপি ঋণ ছাড়া অন্যান্য আর্থিক সূচকে এগিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জানান, এক হতে হচ্ছে সরকারের ইচ্ছায়। এটা একটা সরকারের সিদ্ধান্ত, বোথ আর স্টেট ওন্ড ব্যাংক। সমঝোতা চুক্তির কথাটা আমাদেরকে যে 12 তারিখে হবে, এটা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিফোনে জানানো হয়েছে। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সোনালী ব্যাংকের বিতরণ করা ঋণের খেলাপি 16% আর বিডিবিএল ব্যাংকের খেলাপি 44.22%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আসছে বাজেটের খসড়া নিয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছে অর্থ মন্ত্রণালয়, যাতে তুলে ধরা হবে বাজেটের আকার, রাজস্ব আয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিবিতে বরাদ্দ সহ আনুষঙ্গিক নানা বিষয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের বাজেটের আকার হতে পারে 7,98,000 কোটি টাকা, যেখানে উন্নয়ন প্রকল্পের জন্য রাখা হচ্ছে 2,65,000 কোটি টাকা। আর উন্নয়ন খাতে বিদেশি ঋণ লক্ষ্য ধরা হয়েছে 1,00,000 কোটি টাকা। এদিকে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে 5,55,000 কোটি টাকা। সর্বোচ্চ গুরুত্বের দিক থেকে বাজেটে প্রথমেই থাকছে মূল্যস্ফীতির বিষয়টি। শেষ হওয়ার পথে দেশের মেগা প্রকল্পগুলো। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল মাস পর্যন্ত এসব প্রকল্পের কাজে গিয়েছে 89%। এরই মধ্যে উদ্বোধনও করা হয়েছে বেশ কয়েকটি। দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য রয়েছে তাগিদ। গুরুত্ব থাকছে আসছে বছরের বাজেটেও। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির জন্য ইতিবাচক এসব প্রকল্প, তবে সতর্ক থাকতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। প্রমত্তা পদ্মার বুকে মাথা তুলে গৌরবের কথা জানান দিচ্ছে পদ্মা বহুমুখী সেতু, যা সড়কপথে রাজধানীকে সংযুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মংলা বন্দরকে। যার প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য কমবে 1%, বাড়বে জিডিপির প্রবৃদ্ধিও। পদ্মা সেতুর মতো এগিয়েছে দেশের আরও 8টি প্রকল্প, যার মধ্যে রয়েছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দরও। মেগা প্রকল্পের প্রতিবেদন বলছে, একেবারেই শেষ প্রান্তে এসব প্রকল্পের কাজ, যার উদ্বোধনও করা হয়েছে বেশ কয়েকটা। বাকিগুলোও শেষ হবে শিগগিরই। বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রকল্পের সময়টা বাড়িয়ে দেওয়া হয় কিছু, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ বেড়ে যায়। প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে যে পরিকল্পনাটা সঠিকভাবে করতে হবে এবং প্রাক্কলন খরচের সেটাও সঠিকভাবে করতে হবে এবং সময় মতো শেষ করতে হবে। তথ্য বলছে, 8 মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 3,08,000 কোটি টাকা, যাতে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 2,24,000 কোটি টাকা। শতাংশের হিসেবে যা 89। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির গতি বাড়াবে এসব প্রকল্প, তবে সতর্ক হতে হবে ব্যয় ব্যবস্থাপনায়।
এখনও যেগুলো আছে চলমান সেগুলোকে দ্রুত আপনার সম্পন্ন করাটা একটা বড় ইয়ে হতে পারে, আমাদের একটা আপনার লক্ষ্যমাত্রা আমাদের থাকতে পারে, এবং আগামী সময় আমরা আরও হয়তো মেগা প্রজেক্ট নিব, সেগুলো যাতে আমরা দ্রুত সময় শেষ করতে পারি সেটা নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু বেনিফিটগুলো আপনি অনেক বেশি পাবেন আপনার কষ্টের তুলনায়। ঠিক আছে, আমাদের দুর্নীতির ছড়াছড়ি আছে, তো দুর্নীতির ছড়াছড়ি থাকলেও তো খরচ বেশি হবে। যারা প্রাক্কলন করবেন তারা সেটা এখানে ঢুকিয়ে দেবেন, কিন্তু এরা সব কিন্তু বাস্তব নীতিতে আমাদের কোনো সমস্যা নেই বাংলাদেশে, এমনকি আইনেও কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে নীতির অনুসরণ, এর আইনের প্রয়োগ। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে তাগিদ দেওয়া হয়েছে দ্রুততম সময়ে এসব প্রকল্প শেষ করার জন্য, যার গুরুত্ব থাকছে আসছে বাজেটেও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বাজার জুড়ে আবারও অস্থিরতা। রোজার ঈদের পর থেকেই বাজারে দেখা যাচ্ছে দামের উল্লম্ফন। কোরবানির ঈদের আগে পরিস্থিতি যে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসেবে বছর ব্যবধানে পণ্যের দামের যেই পরিবর্তন হয়েছে সেটি এবার এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিব। শুরুতে একটু পেঁয়াজের বাজার পরিস্থিতি দেখায় আপনাদেরকে। আজকের যেই বাজার পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজ প্রতি কেজি বিভিন্ন জাতভেদে আসলে 65 থেকে 80 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে, এবং এক বছর আগে এই পেঁয়াজের কিন্তু বাজার দর ছিল 60 থেকে 65 টাকা। বছর ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়েছে প্রায় 16%। পেঁয়াজের বাজার পরিস্থিতি দেখাচ্ছিলাম। এবার একটু আপনাদেরকে ব্রয়লার মুরগির বাজার পরিস্থিতি দেখাতে চাই। আজকের বাজার অনুযায়ী ব্রয়লার মুরগি প্রতি কেজির দাম হচ্ছে 220 থেকে 250 টাকা, এবং এই একই মুরগির দাম এক বছর আগে ছিল কিন্তু 185 থেকে 220 টাকা, অর্থাৎ বছর ব্যবধানে ক্ষেত্রে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 5%। ব্রয়লার মুরগি থেকে এবার একটু আপনাদেরকে আমরা দেখাই মসুর ডাল, যেটি বড় দানার মসুর ডাল, সেটির বাজার পরিস্থিতি। বর্তমান বাজার দর এটির 105 থেকে 110 টাকা, এবং এক বছর আগে এই বড় দানার মসুর ডাল কিন্তু পাওয়া যাচ্ছিল 90 থেকে 100 টাকা কেজি দরে, অর্থাৎ সেক্ষেত্রে এটিরও দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 13% মতো কিন্তু এই বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছিল। এবার একটু আপনাদেরকে বিভিন্ন ধরনের মশলার বাজার পরিস্থিতি দেখাই। আমদানি করা রসুনের বাজার এখন 210 থেকে 250 টাকা, এবং হলুদ যেটি আমদানি করা হয় সেটির বাজার দর কিন্তু 280 থেকে 350 টাকা। ছোট এলাচের দাম কিন্তু 3000 থেকে 3800 টাকা কেজি, এবং আদা যেটি দেশি, সেই দেশি আদার দাম কিন্তু 200 থেকে 250 টাকা। দর্শক, আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন নিত্য পণ্যের বাজার দর, এবং এক বছর আগে কি দাম ছিল সেটি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছিলাম। নগদ অর্থ সরবরাহের সংকটে আসছে কোরবানিতে ব্যাহত হতে পারে চামড়া সংগ্রহ কার্যক্রম। চামড়া শিল্প খাতের উন্নয়নের সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্সের সভা শেষে এই কথা জানান সংশ্লিষ্টরা। তবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দাবি, চামড়া ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না। নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমাদের পণ্য সেল করে খুব কম প্রাইসে, সেখানে যদি ইনসেন্টিভটা তুলে দেওয়া হয় আমাদের জন্য কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হবে ইনভেস্টের জন্য। হাজারীবাগের জায়গাটা যদি আমরা সলভ করতে পারি, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী লিনটাকে যদি দীর্ঘমেয়াদী লিনে ট্রান্সফার করতে পারি, আমি মনে করি যে এগুলো সবই সম্ভব। এই $10 বিলিয়ন উন্নত করা সম্ভব। যেটা আসন্ন ঈদ আছে, আমাদের কোরবানি ঈদ আছে, তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে। যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি, যে শিল্পের সমৃদ্ধি এটাই আমাদের দরকার, তাদেরকে আমরা সহযোগিতা দেবো সর্বাত্মক। অদক্ষতা আর অব্যবস্থাপনার কারণে 70% রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন কাজ সঠিক সময়ে বাস্তবায়ন করা যাচ্ছে না। রাজধানী তেজগাঁও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে এই তথ্য উঠে এসেছে। বক্তারা বলেন, সরকারি ক্রয়ে জবাবদিহিতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে প্রায় অর্ধেক ব্যয় কমিয়ে আনা সম্ভব। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, দেশীয় ঠিকাদারদের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে সরকারি দপ্তরগুলো। সিস্টেমের মধ্যে সিস্টেম তৈরি করে সঠিক ব্যক্তিকে বঞ্চিত করা হচ্ছে। মন্ত্রী, এমপি ও আমলাদের স্বজনপ্রীতির কারণে এই সংকট বাড়ছে। সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপিকে নষ্ট করার জন্য। আমার ট্যাক্স জিডিপি রেশিও কেন মেলে না, কেন উন্নত হচ্ছে না, তার একটি বড় কারণ এই আমাদের এই পদ্ধতিগত বিষয়গুলোতে আমরা আসলে বিদেশিদের নানানভাবে সুযোগ দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি ঘুরে এনেছে এই প্রকিউরমেন্ট স্কিমকে, পলিসিকে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আরও অনেকটি পথ যেতে চাই, আর সেই পথ আপনারা আজকে আমাদের দেখিয়েছেন। আপনারা বলেছেন
আমাদের সরকার সব সময় চেষ্টা করে নিরন্তর ভালোর দিকে যাবার জন্য। দক্ষিণ কোরিয়ার টক অব দ্য টাউন ফুটপাতের স্বর্ণ বিক্রি, সহজেই মিলছে সোনার বার ও কয়েন। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে দেখুন বিস্তারিত। রামেন সসেজ ছাড়াও দক্ষিণ কোরিয়ার সাধারণ মুদি দোকানে এখন পাওয়া যাচ্ছে আরেকটি জনপ্রিয় আইটেম। খাবারের পাশাপাশি বিক্রির জন্য যেখানে রাখা হয়েছে সোনার বার ও কয়েন, আবার ভেন্ডিং মেশিনেও হট কেকের মতো বিক্রি হচ্ছে সোনার বার। গেল মাসের শুরু থেকে 0.1 গ্রাম থেকে 1.87 গ্রাম ওজনের সোনার বার বিক্রি হচ্ছে এই দোকানগুলোয়। সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে এই স্বর্ণের বারগুলো, যা অভিনন্দন বার্তা, জন্মদিনের শুভেচ্ছা কিংবা ব্যক্তিত্বের ধরন অনুযায়ী নকশা করা ডিজাইনে বিক্রি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশটির সাধারণ জনগণের মাঝে বেড়েই চলেছে স্বর্ণের বার কেনার আগ্রহ। ফলে 1 গ্রামের বারগুলো দোকানে আসার 48 ঘন্টার মাঝেই বিক্রি হয়ে যাচ্ছে। তথ্য বলছে, কোরিয়ার 30 বছর বয়স্ক জনগণের স্বর্ণ কেনার আগ্রহ সবচেয়ে বেশি। বিক্রি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট বিক্রির 41% ক্রেতাই এর সক্রিয় গ্রাহক। অন্যদিকে 40 বছর বয়সীরা বিক্রির 35% ও 50 বছরের বেশি বয়স্ক জনগণ প্রায় 15% সোনার বার কিনছেন। আর বার কেনার ক্ষেত্রে তরুণদের হার মাত্র 7%। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে দেশটিতে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা বছরের প্রথম 3 মাসেই বেড়েছে 27%, যা দেশটির 2 বছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে 1.87 গ্রামের একটি সোনার বার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে 2,25,000 ওন বা 166 মার্কিন ডলার, আর 0.5 গ্রামের বারের দাম 77,000 ওন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর রাতের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।